হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। ইসরায়েল, ইরান ও যুক্তরাষ্ট্রের ত্রিমুখী সংঘাতে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $115 ছাড়িয়েছে। ধারণা করা হচ্ছে যুদ্ধের জেরে এবার তা $150 রেকর্ড স্পর্শ করবে। এই আঁচ সরাসরি এসে পড়ছে বিশ্ব অর্থনীতিতে। চীন ও জাপান বাদে তেলের দাম সমন্বয় করতে হতে পারে বেশিরভাগ দেশে। বিশ্ব অর্থনীতি এখন ডুমসডে বা প্রলয়ঙ্কারী জ্বালানি সংকটের মুখোমুখি। ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় আক্রান্ত একের পর এক তেল শোধনাগার, ডিপো ও ট্যাঙ্কার জাহাজ। এই সংকটের কেন্দ্রবিন্দু মাত্র 39 কিলোমিটার চওড়া হরমুজ প্রণালী। বিশ্বের 1/4 তেল এবং 1/5 এলএনজি সরবরাহ হয় এই সরু পথ দিয়ে। ইরানের ওপর হামলার জবাবে তেহরান যখন এই লাইফলাইন বন্ধের হুমকি দিচ্ছে, তখন বিশ্ববাজারে তেলের দাম $115 ছাড়িয়েছে। এই দাম কোথায় গিয়ে ঠেকবে এখনও স্পষ্ট না। ইরাক, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের মতো বড় উৎপাদক দেশগুলো উৎপাদন কমিয়ে দেয় জ্বালানি সরবরাহের চেইনটি আরও দুর্বল হয়ে পড়েছে। হরমুজ প্রণালী এড়িয়ে জাহাজগুলোকে উত্তম আসা অন্তরীপ দিয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে, যা জাহাজ চলাচলের বীমা খরচ ও পণ্য পরিবহনের সময় বহুগুণ বাড়িয়ে দিয়েছে। The oil price reaction was relatively muted until last Friday. সত্যিই যখন যুদ্ধ শুরু হলো তখন তেলের দামে খুব বেশি প্রতিক্রিয়া দেখা যায়নি, অন্তত গত শুক্রবার পর্যন্ত। কিন্তু পরিস্থিতি বদলায় যখন কাতারের জ্বালানি মন্ত্রী প্রকাশ্যে জ্বালানি খাতের প্রভাবের মাত্রা ও বিস্তৃতি নিয়ে মন্তব্য করেন। তিনি মূলত ইঙ্গিত দেন যে পরিস্থিতি একটি জ্বালানি সংকটের রূপ নিতে পারে। জ্বালানি নিরাপত্তা নিয়ে এখন বিভিন্ন দেশে ভিন্ন পরিস্থিতি। যেমন যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের সময় বিপুল পরিমাণ তেল বিক্রির ফলে কৌশলগত তেলের মজুদ বা এসপিআর বেশ নিম্ন পর্যায়ে রয়েছে। সুবিধাজনক অবস্থানে আছে জাপান, কারণ তাদের হাতে 6 মাসের বেশি কৌশলগত মজুদ রয়েছে। অন্যদিকে 100 কোটি ব্যারেলের বিশাল মজুদ আছে চীনের হাতে, যা তাদের কয়েক মাস সুরক্ষা দেবে। তবে ইউরোপের সংকট বেশ গভীর। আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়া অনেক ট্যাঙ্কার জাহাজ এখন মাঝপথে দিক পরিবর্তন করে এশিয়ার দিকে চলে যাচ্ছে। ফলে চরম জ্বালানি সংকটের মুখে ইউরোপ। ভারতে এলপিজির দাম 1 লাফে 60 থেকে 115 রুপি পর্যন্ত বাড়ানো হয়েছে। দেশটির রাষ্ট্রীয় তেল সংস্থাগুলো প্রায় 1 বছর পর এই দাম বাড়ালো। আকাশচুম্বী মূল্য বৃদ্ধির প্রতিবাদে ভারত জুড়ে রাজপথে নেমেছে সাধারণ মানুষ ও বিরোধী দলগুলো। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাবে তেলের দাম প্রতি 10% বৃদ্ধিতে বৈশ্বিক মূল্যস্ফীতি বাড়বে 0.4%। ফলে বড় ধরনের প্রভাব পড়বে সার ও জেট ফুয়েলের উৎপাদনে। প্রতিদিন এই পরিস্থিতি চললে তেলের দাম ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা থাকবে। অবশ্য কিছু পরিস্থিতি দাম কমারও সম্ভাবনা দেখাতে পারে, যেমন যদি সংঘাত শিথিল হয় বা হরমুজ প্রণালী দিয়ে আবার কিছু সরবরাহ চালু হলে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপের মিত্ররা নেভি এসকর্ট ও কনভয় ব্যবস্থা বসালে আপৎকালীন জাহাজ চলাচল করতে পারে। এদিকে জ্বালানি সংকটের বড় ধাক্কা লেগেছে এশিয়ার পুঁজিবাজারেও। আতঙ্কে শেয়ার বিক্রি শুরু করেছেন বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা। মুখ থুবড়ে পড়ছে সূচক। এরই মধ্যে জাপানের নিক্কি সূচকে 7% বেশি পতন হয়েছে। সিউল কোসপি সূচক এক ধাক্কায় নেমেছে 8 ভাগের বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে 20 মিনিটের জন্য সার্কিট ব্রেকার ব্যবহার করতে হয়েছে দক্ষিণ কোরিয়াকে। ইরানি বিপ্লব এবং আরব তেল অবরোধের সময় জ্বালানির দামে বড় ধাক্কা লেগেছিল। চলমান যুদ্ধ তেল গ্যাসের সরবরাহে বিশাল ব্যাঘাতের ইঙ্গিত দিচ্ছে, যা 2022 সালে ইউক্রেন যুদ্ধের সময় ইউরোপে রাশিয়া গ্যাস বন্ধ করার চেয়েও বড় হতে পারে। জ্বালানি সংকট ও চড়া দাম মোকাবেলায় এরই মধ্যে রাজধানী ম্যানিলাতে কর্মদিবস 4-এ নামিয়ে এনেছে ফিলিপাইন। তবে আওতার বাইরে থাকবে জরুরি সেবাসমূহ। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। তেলের দাম $100 ছাড়িয়ে যাওয়ায় জরুরি তেলের মজুদ ছাড়ার জন্য আলোচনায় বসায় প্রস্তুতি নিচ্ছে G7 জোট। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার আহ্বানে মজুদ মুক্ত করার বিষয়ে আলোচনা করবেন মন্ত্রীরা। নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল 8:30টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। এ সময় ইরান যুদ্ধের প্রভাব নিয়ে আলোচনা হবে। তেলের মূল্যের সংকট মোকাবেলায় দেশগুলোকে সাহায্য করার জন্য তৈরি একটি জরুরি ব্যবস্থার অংশ হিসেবে পেট্রোলিয়ামের কৌশলগত মজুদ রাখে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা। জরুরি মজুদ মুক্ত করার পক্ষে এখন পর্যন্ত সমর্থন প্রকাশ করেছে আমেরিকা সহ G7-এর 3টি দেশ বলে জানা গেছে। রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল সরবরাহ হলেও আটকানো যাচ্ছে না মজুদ প্রবণতা। যানবাহনের ধরন অনুযায়ী পরিমাপ নির্ধারণ করা থাকলেও একাধিক পাম্প ঘুরে অতিরিক্ত তেল নিচ্ছেন অনেকে। সোমবার ঢাকার বেশিরভাগ পাম্প সচল থাকলেও
কয়েকটি পাম্পে বন্ধ অকটেন সরবরাহ। দেয়া হচ্ছে একটিমাত্র জ্বালানি তেল। ডিজেলের পর্যাপ্ত মজুদ থাকলেও ভোগান্তিতে গণপরিবহন শ্রমিকরা। আজও অপেক্ষার দীর্ঘ সারি ফিলিং স্টেশনগুলোয়। বেসরকারি পাম্প কর্তৃপক্ষ বলছে, ডিপো থেকেই এখন তেল মিলছে চাহিদার তুলনায় কম। তবে রাষ্ট্রায়ত্ত ফিলিং স্টেশনগুলোতে তেল সরবরাহ এখনও স্বাভাবিক। অবশ্য অনেক গ্রাহক তেল মজুত করছেন, এই অভিযোগ পাম্প কর্তৃপক্ষের। তেল নেয়া গাড়িগুলোর নম্বর টুকে রাখা হচ্ছে। দ্রুত মধ্যপ্রাচ্য পরিস্থিতি স্বাভাবিক হবে এবং ভোগান্তিহীন ঈদযাত্রার প্রত্যাশা সাধারণ মানুষের। মুখে তো হাসি ফুটবেই, কারণ এটা পুষ্টি আটার সুস্বাদু রুটি। তাই এর সাথে যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে এখন পর্যন্ত 4 বাংলাদেশের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আহমেদ আলীর মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও নিহতের পরিবারের সদস্যরা। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, বাকি 3 জনের মরদেহ দ্রুত দেশে নিয়ে আসার জন্য কাজ করছে সরকার। পাশাপাশি প্রবাসী আহতদের চিকিৎসা ও আটকে পড়াদের সব ধরনের সহযোগিতা অব্যাহত আছে। মধ্যপ্রাচ্যের বাহরাইন, সৌদি আরব, রিয়াদ, যেখানেই ঘটনাগুলো ঘটতেছে, আমাদের কুয়েত, আরব আমিরাতে, আমাদের এই ঘটনার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকটা ইউনিট একসঙ্গে কাজ করতেছে। আমরা এই পর্যন্ত যখনই আমরা শুনছি মৃত্যুবরণ হয়েছে, তার সমস্ত প্রসেস করে আমরা লাশ আজকে আমরা এখানে নিয়ে আসছি। ভারতে গ্রেফতার হওয়া হাদি হত্যা মামলার 2 আসামিকে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। আইজিপির পর এই তথ্য জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে কক্সবাজার জেলা আইন শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি। ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছি, তারা এটা যেটা এক্সট্রাডিশন ট্রিটি ইন বিটুইন 2 কান্ট্রিজ আছে, সেই মতে তাদেরকে আমাদেরকে ফেরত দেবেন বলে আমরা আশা করছি, এবং আমরা ফেরত আনার জন্য যথেষ্ট জোর প্রচেষ্টা চালাবো। দারিদ্র্য বিমোচনে জাকাতের কার্যকরী ব্যবহারে গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাকাত বাস্তবায়ন পদ্ধতি নিয়েও আলোচনা করেছেন তিনি। দুপুরে সচিবালয়ে জাকাত বিষয়ক সভায় এই সংক্রান্ত একটি কমিটি গঠনের নির্দেশও দেওয়া হয়েছে। এর আগে বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিমানকে জনবান্ধব ও আধুনিকায়ন করতে বেশ কিছু পরামর্শ দেন সরকার প্রধান। দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে জাকাত বিষয়ক সভা অনুষ্ঠিত হয়, যেখানে যোগ দেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও আসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ। আগামীতে জাকাত ব্যবস্থাপনা উন্নত করতে বৈঠকে আলোচনা করেন প্রধানমন্ত্রী। দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে জাকাতের ব্যবহার নিশ্চিতে নানান নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কোন উপায়ে করলে পরে সত্যকারে জাকাত গ্রহীতারা জাকাত পাবে এবং জাকাত দাতারা জাকাত দেবে, এই সমস্ত দিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এই জাকাতের ব্যবস্থাপনা অনেক উন্নতি হবে এবং ফলস্পর্শী হবে। আল্লাহর হুকুম অনুযায়ী জাকাত যেভাবে মানুষ দেয় সে ব্যবস্থা হবে। জাকাত নিয়ে সরকারের জায়গা থেকে আরও ইফেক্টিভলি কীভাবে জাকাত বন্টনকে আরও সুশৃঙ্খলভাবে করা যায় এবং আরও ইফেক্টিভলি করা যায়, সেই সম্ভাবনাগুলোকে খুঁজে বের করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। দরিদ্রকে সাময়িক কিছু টাকা পয়সা দিয়ে তার দারিদ্র্য আসলে দূর করা যায় না, বরং তাকে আইদার স্কিল ডেভেলপ করে দেওয়া, আর না হয় তাকে স্বাবলম্বী করার কোনো একটা প্রসেসে যাওয়া। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বেসামরিক বিমান ও পর্যটন বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী। বৈঠক শেষে প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত জানান, মধ্যপ্রাচ্য সংকটের কারণে বন্ধ রুটগুলোর কয়েকটিতে ইতিমধ্যেই বিমান চলাচল শুরু হয়েছে। বোর্ডটা যাতে ভালো হয় এবং বিমানের যে এমপ্লয়ি শর্টেজ আছে সেগুলিকে পূরণ করে বিমানের সার্ভিস জনগণের স্বার্থে যাতে আমরা ইউজ করতে পারি। 8টি বেল্টের লোক একটা গেট দিয়ে বেরোতো, স্ক্যানার মেশিন একটা ছিল। আমরা ইতিমধ্যে ভিজিটে গিয়ে 2টে করেছিলাম। তিনি আমাদেরকে বললেন যে প্রয়োজনে 3টা করে দেন, যাতে জনদুর্ভোগ পোহাতে না হয়। এর আগে সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন মানবাধিকার কর্মী ও আলোকচিত্রী শহীদুল আলম। তিনি জানান, ড্রেক ট্রাস্টের উদ্যোগে বাংলাদেশের পতাকাবাহী একটি জাহাজ গাজা অভিমুখের ফ্লোটিলায় যুক্ত হবে। এ বিষয়ে সার্বিক সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ফ্লোটিলার জন্য একটা বাংলাদেশি জাহাজ নিয়ে যাচ্ছি, সেটার ব্যাপারে উনি নিজে আগ্রহী। এটাকে কিভাবে সাপোর্ট দেওয়া যায়, কিভাবে সহযোগিতা করা যায় এবং বাংলাদেশকে যাতে এখানে প্রতিনিধিত্ব করা যায় সেটা নিয়ে আলাপ।
দিনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। এছাড়া জনপ্রশাসন, শিক্ষা, অর্থ ও আইসিটি উপদেষ্টাদের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি সরকার নারীর ক্ষমতায়নে কাজ করছে, তবে একটি রাজনৈতিক মহল নারীদের খাটো করে দেখে এবং ঘরে আটকে রাখার চেষ্টা করছে, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের এলজিইডি ভবনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী সম্মাননা 2026 অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বলেন, পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে জনকল্যাণের ম্যান্ডেট পেয়েছে বিএনপি। তারেক রহমান অনেকগুলো পরিবর্তনের কথা বলেছেন। প্রথম ঢাকায় নেমে যে প্ল্যানের কথা বলেছিলেন সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন শুরু করেছেন। জানান, দরিদ্র নারীদের উন্নয়নে কাল থেকে ফ্যামিলি কার্ড দেয়া হবে। এ সময় সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় 9 জন নারীকে সম্মাননা দেয়া হয়। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে যেন আমরা অন্তত এটুকু বলতে পারি, তারাও যেন আপনার সাহস করে এ কথা বলতে পারে, গৌরবের সঙ্গে বলতে পারে যে আমাদের যারা তৈরি করেছেন, আমাদের যারা নির্মাণ করেছেন, তারা আমাদের মাদেরকে, বোনদেরকে কখনো খাটো করে দেখেননি। এটাই হবে সবচেয়ে বড় পাওয়া। বিধবা, গর্ভবতী, অসহায় নারীদের সহযোগিতায় বরাবরই সচেষ্ট সরকার। তবে শিক্ষিত নারীদের শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। সকালে শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ছিল আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেই আয়োজনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিকে 5 আগস্টের পর নারী বিদ্বেষী নানা কর্মকাণ্ড চালানো হচ্ছে অভিযোগ তোলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষাপট, উন্নয়নে নারীদের ভূমিকার স্বীকৃতি আর বাংলাদেশের অনন্যাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাতে শিল্পকলা একাডেমিতে আয়োজিত হলো বিশেষ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সংস্কৃতি সংস্থা ছিল উদ্যোক্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় নারীদের শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী। নতুন বাংলাদেশে নারী বিরোধী কর্মকাণ্ডের সুযোগ নেই, এমনটি বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। পড়াশোনা করেছে, সবসময় যে চাকরি করতে হবে এটা না, আপনি কি করতে পারেন, আপনার কোনো ইনোভেটিভ আইডিয়া থাকতে পারে এবং আপনি ইনভেস্ট করে আপনি আরো 10টা মাকে, 10টা নারীকে এমপ্লয় করতে পারেন। তো তাদের কোনোদিনও পরিবর্তন হবে না। তারা নারীদেরকে তাদের অধস্তই মনে করবে এবং সেটা তারা রাষ্ট্রীয় পর্যায়ে রাজনীতির মাধ্যমে আনারও একটা অপচেষ্টা করেছিল। আগামী দিনে আমাদের এই শহরকে, আমাদের এই দেশকে মুক্ত করব ইনশাল্লাহ। সম্মাননাপ্রাপ্ত নারীরা বলেন, ক্ষমতায়ন, অর্থনীতি ও সমাজ ব্যবস্থায় এগিয়ে যেতে হলে আরও আত্মবিশ্বাসী হতে হবে নারীদের। আলাদা নারী দিবস নয়, বরং নারী পুরুষ সমানভাবে সমাজে এগিয়ে চলবে, সেটাই তাদের প্রত্যাশা। আমার কাছে আজকে পুরস্কারটা পেয়ে অনেক ভালো লাগছে, কারণ আমার কাজের স্বীকৃতি এটা। আমি দেশের থেকে এবং বিদেশে থেকেও আমি কাজ করে গেছি। রিগার্ডিং ওমেন্স মেন্টাল ওয়েলবিং, মানসিক সুস্থতাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মানসিক সুস্থতা থাকার জন্য তারা নিজেদের প্রতি যত্ন নিবে। আমরা আর এরকম আলাদা করে নারী দিবস দেখতে চাই না, আমরা চাই সমতার ভিত্তিতে আমরা সবাই সমান। এ সময় নারীর প্রতি নির্যাতনের জোরালো প্রতিবাদ জানান বক্তারা। ধর্ষকদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিও জানান তারা। নন বেইলেবল কেস করে, যাতে করে ওই ধর্ষকরা বেইল পাবে না এবং এটা প্রুভ হওয়ার পরে তাদেরকে ফাঁসিতে ঝোলানো হবে। এরকম করে মনে হয় 20-25টাকে ঝোলাইলে আমার মনে হয় যে আজকে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। ট্রাইব্যুনালে প্রসিকিউটরদের ঘুষ গ্রহণ ও অনিয়মের অভিযোগে দুই পক্ষের দ্বন্দ্বের মধ্যেই পদত্যাগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। ব্যক্তিগত কারণ দেখিয়েই তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে। সোমবার সাইমুম রেজা তালুকদারের পদত্যাগপত্র গ্রহণ করে তাকে অব্যাহতি দিয়েছে আইন মন্ত্রণালয়। এর আগে জুলাই হত্যাকাণ্ড ও মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য 2024 সালের 7 অক্টোবর সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে সাইমুম রেজাকে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়। এদিকে আজ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী মর্জিনা রায়হান ও
মোহাম্মদ জহিরুল আমিনকে নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়। তারা সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা পাবেন। অন্তর্বর্তীকালীন সরকারের করা মানবাধিকার কমিশন অধ্যাদেশ অক্ষুণ্ণ রেখে তা আইনে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট নাগরিকরা। এছাড়া ফেব্রুয়ারিতে নিয়োগ হওয়া মানবাধিকার কমিশনকে না সরাতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। বিশিষ্ট নাগরিকদের সাথে মানবাধিকার কমিশনের আলোচনায় এই অভিমত তুলে ধরেন তারা। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ১৩৩টি অধ্যাদেশের প্রায় সবই পর্যালোচনা করা যেতে পারে, কিন্তু মানবাধিকার অধ্যাদেশ সংসদে পর্যালোচনা করা উচিত নয়। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, কমিশনের ধারাবাহিকতা থাকলে মানবাধিকার পরিস্থিতি উন্নতি করা সম্ভব। এ সময় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী জানান, তার কমিশন যতদিন দায়িত্বে থাকবে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করবে, মানবাধিকার রক্ষায় বড় পরিসরে কাজ করবে। যারা সংসদে বসবেন 12 তারিখে যে অধ্যাদেশগুলো রয়েছে সেগুলো অনেকগুলোরই পর্যালোচনা করা দরকার বলে আমি মনে করি। যদি বাংলাদেশে একটি ন্যায়পাল নিযুক্ত না হয় তাহলে শুধুমাত্র একটা কমিশনের পক্ষে এইগুলিকে দেখা সম্ভব না, আইনি সুরক্ষাও দিয়ে এখানে সম্ভব না। There must be bold enough to hold the government and the public entities accountable for human rights obligations. ভয়াবহ আগুনে পুড়ল রাজশাহীর একটি তুলার গোডাউন। সকালে তানোরের জিওল মোড়ে একটি তুলার গোডাউনে আগুন লাগে। সাথে সাথেই স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। তবে এর আগেই পুড়ে ছাই হয়ে যায় গোডাউন এবং ভেতরে থাকা মালামাল। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে রাজবাড়ীতে আগুনে পুড়ে গেছে 21টি ব্যবসা প্রতিষ্ঠান। সকাল 10:30টার দিকে বহরপুর বাজারে আগুন লাগে। এ সময় মুহূর্তের মধ্যেই আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তাদের 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের 3 সদস্য আহত হন। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সাখাওয়াত আলী খান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার রাতে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 85 বছর। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার জানাজা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান, দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক শিক্ষার্থী সহ আরও অনেকে। অধ্যাপক সাখাওয়াত আলী খানের মরদেহ নেওয়া হয় নরসিংদী জেলার শিবপুর উপজেলায়। সেখানে ধানুয়া গ্রামে মরদেহ দাফন করা হয়। 2008 সালে অধ্যাপক সাখাওয়াত আলী খান ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অবসরে যান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিভাগটির অনারারি প্রফেসর ছিলেন। দর্শক, এই ছিল সব খবরের আজকের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।